আমাদের আজকের গল্প ছর্দির বাড়ি, কলমে ছবি ব্যানার্জি। বেশ কিছুদিন থেকে চারুলতা লক্ষ্য করছে তার দুই ছেলে আর দুই বৌমা মিলে ঘরের দরজা বন্ধ করে গোপন বৈঠক করছে। মাঝে মাঝে একটু উঁচু গলায় ঝগড়ার মতো কথাও কানে ভেসে আসছে, আবার নিচু গলায় সমঝোতাও হয়ে যাচ্ছে। কী নিয়ে এত আলোচনা বা সমঝোতা চারুলতা ঠিক বুঝে উঠতে পারছে না। চারুলতা ৭১ পেরিয়ে ৭২-এ পা দিলেও এখনও বার্ধক্য তাকে কাবু করতে পারেনি। চোখ, কান, শরীর, এমনকি দাঁতও এখনও বেশ পোক্ত। স্বামীর মৃত্যুর পর তার প্রায় ৭০ ভরি সোনার গয়না বাড়িতে স্যাকরা ডেকে এনে দুই বউকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। শাশুড়ি মায়ের এই উদারতা দেখে দুই বউ বেশ অবাক হয়ে গিয়েছিল। তারা বেশ জোর গলায় এগুলো নিতে আপত্তিও করেছিল। পুজোর বাসন ছাড়া বাড়ি বাড়ি কাঁসার পেতলের বাসনও সমান ভাগে ভাগ করে দিয়েছে। ১ বছর আগে ২৪ বিঘে মতন জমিও দুই ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এখন তার থাকার মধ্যে আছে এই বড় দোতলা বাড়িটা, এটাও দুই ছেলের নামে তার লিখে দেওয়ার ইচ্ছে। চারুলতার খুব সহজ সরল বক্তব্য। সে গয়না বাজিয়ে বাড়ি সম্পত্তি দেখিয়ে ছেলেদের ভালোবাসা চায় না। সে ভালোবাসাটা তার কাছে দেনা পাওনার মতো ভালোবাসা হবে। তবে এটা সে খুব ভালোভাবেই জানত। সে রত্নগর্ভা মা, তার দুই ছেলের সঙ্গে তার দুই বৌমা খুব উঁচু মনের মেয়ে। চারুলতা ছেলে, বৌমা, নাতি নাতনি পরিবৃত হয়ে বেশ আনন্দেই জীবনটা উপভোগ করছিল। তার যত্ন আত্মি ভালোবাসার কোনো ত্রুটি ছিল না। বাড়ির বা যে কোনো রকম সিদ্ধান্ত তাকে না জানিয়ে বা মতামত না নিয়ে ছেলে বৌমারা কখনো করতো না। ছোট ছেলের একটা দামি ক্যামেরার শখ ছিল, আর বড় ছেলের পুরনো মোটর বাইকটা বেচে একটা নতুন মোটর বাইক কেনার ইচ্ছে ছিল। সেটাও তার সঙ্গে পরামর্শ করে মতামত নিয়েই কিনেছে। ইদানিং তাদের এই ঘন ঘন আলোচনার সভায় তাকে কেন ডাকলো না দেখে তার কপালে এখন ভাঁজ পড়ছে। কী নিয়ে এত আলোচনা, এত বাকবিতণ্ডা, সেটাই সে বুঝতে পারছে না। সে তো নিজেকে শূন্য করে সবটা ছেলে বৌমাদের দিয়েই দিয়েছে। তাহলে আর কি সমস্যা হতে পারে? নাকি ছেলেরা দুটো পরিবার মিলে একসঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে আর তাকে সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে সমস্যা হচ্ছে? সেটার একটা সম্ভাবনা থাকতেও পারে, কারণ স্বামী বেঁচে থাকতেই চারুলতা অনেকবার কখনো স্বামী স্ত্রী একসঙ্গে কখনো সপরিবারে বেড়াতে গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর আর কোথাও বেড়ানো হয়নি। মাস ৩ আগে সে ছেলে বৌমাদের কাছে একবার কাশ্মীর সহ বৈষ্ণোদেবী দর্শনের ইচ্ছে জানিয়েছিল, কিন্তু বড় খোকা বলেছিল, তোমার বয়স হয়েছে মা, এতটা ধকল তোমার সহ্য হবে না, তোমাকে বরং পুরী বা বেনারস ঘুরিয়ে আনবো। বাস্তববাদী চারুলতা বুঝেছিল এবং মেনেও নিয়েছিল। তাহলে দিন ৭ পরে ঝুলি থেকে বেড়ালটা বেরোলো। দুই ছেলে এক রবিবার চারুলতার ঘরে এসে মায়ের গা ঘেঁষে বসে বলল, মা, আমরা না চাইতেই তো সবই তুমি লিখে দিয়েছ। তুমি বেঁচে থাকতে থাকতে এই বাড়িটা সমান অংশে ভাগ করে দিলে আমাদের সুবিধাই হতো। তাতে ভাগটা একটু আধটু কম বেশি হলেও তোমার কথা আমরা খুশি মনেই মেনে নিতাম। চারুলতা বলল, কেন বলতো, তোরা কি হাড়ি আলাদা করতে চাস? বড় ছেলে বলল, সে তো একদিন না একদিন করতেই হবে মা, সবার জীবনেই তো প্রাইভেসি আছে। চারুলতা বলল, সেটা আমি জানি বাবা, আমি ভেবেছিলাম আমি বেঁচে থাকতে তোরা হাড়ি ভাগ করবি না। এরপর দুটো হাড়ির জায়গায় ৩টে হাড়ি হবে। ছোট ছেলে বলল, ৩টে হাড়ি কেন মা? কেন, আমিও তো একটা হাড়ি বাবা। বুঝতে পারছিস না, আমাকে হয় ভাগের মা হতে হবে, না হলে আলাদা হাড়ি করতে হবে। আমি জানি বাবা, বাড়িটা আমি লিখে না দিলেও তোরা আলাদা হেসেল করবি। বড় খোকা তো বলল, সবার জীবনে প্রাইভেসি দরকার। তোদের কাছে আমার খুব সামান্যই চাহিদা ছিল, তোদের সবাইকে একসঙ্গে নিয়ে জড়িয়ে মরিয়ে বেঁচে থাকা। এই যে রবিবার দিনটা তোরা বৌমারা, নাতি নাতনিরা সবাই মিলে বিরাট বড় ডাইনিং টেবিলে বসে খাসির মাংস আর নানা রকম আমিষ পদ দিয়ে একসঙ্গে বসে গল্প করতে করতে খাস, আর আমি এটা একটা চেয়ারে বসে সবার তৃপ্তি করে খাওয়াটা দেখি, এটাই আমার সুখ। অন্যদিন তোরা এক এক করে খেয়ে কাজে বেরিয়ে যাস, নাতি নাতনিরা কেউ স্কুল কলেজে বেরিয়ে যায়। রবিবার দিনটাতে বৌমাদের কষ্ট হবে বলে আমি ঠিক করে দিয়েছিলাম ওই দিন আমার জন্য শুধু সেদ্ধ ভাত করবে। ছোট নাতি নাতনি দুটো আমার গলা জড়িয়ে ধরে যখন বলে, ও ঠাম্মা, আজকে একটা ভূতের গল্প বলো, কিংবা ওরা যখন বলে, ও ঠাম্মা, তোমার পাকা চুল তুলে দেব,
ওদের মতলব বুঝে আমিও বলতাম 10টা পাকা চুলে কিন্তু 1 টাকা, আর কাঁচা চুল তুললে ফাইন দিতে হবে। ওরা মাথায় হাত দিতে দিতেই আমিও আরামে চোখ বন্ধ করতাম। ওরা এভাবেই আমার কাছে কায়দা করে 2-4 টাকা নিত। এইসব ছোট ছোট সুখ নিয়েই তো আমার বেঁচে থাকা, কিন্তু এই প্রাইভেসির ব্যাপারটা আমার মোটা মাথায় আগে কখনো আসেনি। বেশ, তোদের গোপন বৈঠকের সিদ্ধান্তটা শুনলাম, ব্যাপারটা আমি দেখছি, তবে কটা দিন সময় লাগবে আমার। তা তোদের পরামর্শদাতারা সামনে এলো না কেন? দুই ছেলেই বেশ নিশ্চিন্ত হয়ে বলল, তুমি কটা দিন কেন, 2 সপ্তাহ সময় নাও না মা। কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি আমাদের কাছে যেমন ছিলে ঠিক তেমনটাই থাকবে। তোমাকে কখনো হিসেব করে মাস গুণে কারোর কাছে থাকতে হবে না। চারুলতা বলল, আমি জানি বাবা, যাহা 52 তাহাই 53, এখন আয় তোরা। চারুলতার স্বামীর শোক ভুলে এত বছর কি আনন্দেই না ছিল। আজ প্রথম তার মন খারাপ হলো। ওদের মুখ দেখে একবারও বুঝতে পারেনি দুই ছেলেরই এখন প্রাইভেসির দরকার। স্বামীর মৃত্যুর পর থেকেই সে কঠোর বৈধব্য মেনে চলে। সেদিন রাতে 2টো মিষ্টি আর 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ল। রাতে ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যেই বহুদিন পর চারুলতা তার ছর্দি হেমলতাকে স্বপ্নে দেখল। ছর্দি বলছে, চারু, আমি বেঁচে থাকতে তোকে কতবার বলেছি, যখন তোর সংসার একঘেয়ে লাগবে কিংবা ছেলে বৌমাদের সঙ্গে মতবিরোধ হবে, তখন আমার বাড়ি এসে কিছুদিন থেকে মন প্রাণ জুড়িয়ে না হয় তোর সংসারে ফিরে যাবি। তখন তুই কি বলতিস মনে আছে? বলতিস, আমার ভরা সংসারে কোনো কষ্ট নেই ছর্দি, আমার ছেলে বউরা আজকে মাথায় করে রাখে আমাকে। এদের ছেড়ে আমি কি করে যাব? ওই 2-3 বার বুড়ি ছোঁয়া করে এসেছিলিস। আজ 5 বছর হলো আমিও ইহলোক ত্যাগ করেছি। এই 5 বছরও তোর একবার আসার সময় হলো না। আমার মনে হয় আজ তোর যাওয়ার সময় হয়েছে। তাছাড়াও বাড়ি জমি তো আমি তোর নামেই লিখে দিয়েছি। সেসবের হিসেব বুঝে নিতেও তোকে একবার যেতে হবে। তোর বামন বউ সুন্দরীকে মনে আছে? সে আর ওর স্বামী সনাতন ঠাকুর একদিন তাদের বসবাসের চালাখানা ভেঙে পড়াতে আমার বাড়িতে আশ্রয় চাইতে এসেছিল। তারা এখনও আছে। সনাতন ঠাকুর এখনও 5 বাড়ির পুজো করে। তোর কোনো অসুবিধা হবে না। সুন্দরী তোকে রেঁধে বেড়ে দেবে আর সনাতন ঠাকুর বাজার হাট করে দেবে। তোর খুব ভালো লাগবে, গোটা গ্রাম ঘুরে বেড়াবি। ইচ্ছে হলে পদ্ম দিঘিতে চান করতেও পারিস। এখনও গায়ের বউ ঝিয়েরা বাড়িতে কল পায়খানা থাকতেও দল বেঁধে পদ্ম দিঘিতে চান করতে আসে। আর পারলে গ্রামের হাটেও যেতে পারিস। আমি তো একটা গোটা জীবন এভাবেই আনন্দেই পার করে দিলাম। শহরে তো ঘর সংসার নিয়ে অনেক দিন ধরে বন্দি জীবন কাটালি। এবার থেকে মাঝে মাঝে একটু খোলামেলায় মুক্ত জীবন কাটা, আর দেরি করিস না যেতে। স্বপ্নটা দেখে যখন চারুলতার ঘুম ভেঙে গেল, তখন ভোরের আলো ফুটেই গেছে। এত জীবন্ত স্বপ্ন এর আগে চারুলতা কখনো দেখেনি। তার উপর ভোরের স্বপ্ন। তার মা বলতো, ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। বীরভূমের প্রত্যন্ত গ্রামে চারুলতার বাপের বাড়ি। তার বাবা শিবশঙ্কর ছিলেন পেশায় হোমিওপ্যাথি ডাক্তার। তারা 3 বোন। বড়দি সোমলতা মাত্র 13 বছর বয়সে মারা যায়। ছোটদি হেমলতার বিয়ে হয়েছিল সিউড়ির একটা 51বর্তী পরিবারে। বিয়ের 1.5 বছর পর কালাজ্বরে তার স্বামীর মৃত্যু হয়। তারপরেও আরও 3 বছর হেমলতা শ্বশুরবাড়িতেই ছিল। ওই একটা বছরই হেমলতার সুখের সময় ছিল। স্বামীর মৃত্যুর পর পুরো পরিবারের রান্না জলখাবারের দায়িত্ব ছাড়াও 15 কোটি কাজের দায়িত্ব তার ঘাড়ে পড়ল। সকাল থেকে রাত পর্যন্ত মেয়ের অমানুষিক পরিশ্রম করা দেখে বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে এসেছেন। শেষে ওদের শর্ত অনুযায়ী সম্পত্তির ভাগ ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে এসেছিলেন। ছর্দির এক সমবয়সী ভাসুরপো বলেছিল, তারা ছোট কাকিকে একেবারে বঞ্চিত করবে না। সে যতদিন বেঁচে থাকবে 1000 টাকা করে এই বাড়ি থেকে মাসোহারা পাবে। তারপরও ছর্দির ভাসুরপো মাঝে মাঝে এটা ওটা হাতে নিয়ে তার খোঁজখবর নিতে আসতো। চারুলতার বাবা ছোট মেয়েকে জানিয়েই অসহায় মেজো মেয়েকে বাড়ি জমি সব লিখে দিয়েছিলেন। কিন্তু সে তো এতদিন জানতো ছর্দির অবর্তমানে সব কিছুর ওয়ারিশন তার শ্বশুরবাড়ির লোকজনই হবে। ছর্দিকে দেখাশোনা করতো যে ভাসুরপো, তাকেই হয়তো লিখে দিয়েছে। সেই ছর্দির মুখাগ্নি থেকে শ্রাদ্ধ শান্তি সব করেছে। ছর্দি একমাত্রই ভাসুরপোর প্রতি আলাদা একটা টান ছিল। চারুলতার শুধু বসত বাড়িটার প্রতি একটা প্রবলং টান ছিল। অনেকবার ভেবেছিল ছর্দিকে বলবে, টিনের চাল দেওয়া বাড়িটা শুধু তোর অবর্তমানে আমাকে দিয়ে যাস।
জমি টমি যা আছে সব তোর ভাসুরপোকেই দিস। তাহলে এত বছর পর এমন একটা স্বপ্ন দেখলই বা কেন? যাকগে, যা হবে হোক, সে একবার ছোটদির বাড়ি যাবেই এবং ছেলে বৌমাদের লুকিয়েই যাবে। তার বিক্ষিপ্ত মিটার একটু থিতি হওয়ার দরকার। পরদিন অভ্যেস মতো স্নান পুজো সেরে আসতেই বড় বৌমা এক গ্লাস চা হাতে ধরিয়ে দিয়ে বলল, মা, আপনার কি রাতে ঘুম হয়নি? কাল রাতে তো খই দুধও খেলেন না। আপনি বরং চাটাকে একটু বিশ্রাম করুন। আমি ঘন্টাখানেক পর আপনাকে মিছরির শরবত আর মিষ্টি দিয়ে আসবো। আজ আর তরকারি কাটার দরকার নেই। চারুলতা বলল, কেন বলো তো বৌমা? আমি তো রাতে দিব্যি ঘুমিয়েছি আর একেবারে কিছু খাইনি এমনটা তো নয়। তুমি বরং সবজির ঝুড়ি আর বডিটা এনে দাও। কি কি করতে হবে বলে নিজের কাজে যাও। সবজি কাটতে কাটতে চারুলতা মনে মনে একটা প্ল্যান ছকে ফেলল। তার সঞ্চয়ের টাকাটা একবার গুনে দেখতে হবে। তার দুই ছেলে মাসে 2000 করে 4000 টাকা হাত খরচ দেয়। সেই টাকার বেশিটায় নাতি নাতনিদের আবদার মেটাতেই খরচ হয়ে যায়। দুপুরে খেতে বসেও আপন মনে ভাবতে ভাবতেই ভাতের গ্রাস মুখে তুলতে যেতেই ছোট বৌমা বলল, মা, ভাতে প্রথমেই ডাল মাখলেন? প্রথমে ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে তো বরাবর খান আপনি। চারুলতা অপ্রস্তুত হয়ে বলল, তাই তো বৌমা, একেবারেই খেয়াল ছিল না। সকাল থেকে কি এত ভাবছেন মা? পায়েসটা খেতে ভুলবেন না যেন। খাওয়া দাওয়ার পর চারুলতা তার সঞ্চয়ের টাকা গুনে দেখল মোট 6300 টাকা আছে। কিছু খুচরো পয়সা থাকলে ভালো হতো। তার লক্ষ্মীর ভাড়ে অবশ্য 5 টাকা 2 টাকার কয়েনে প্রায় ভর্তি হয়ে এসেছে। বড় নাতি আর বড় নাতনি দুটো ভয়ঙ্কর বিচ্ছু। তারা সুযোগ পেলেই ঝাঁটার কাঠি দিয়ে পয়সা বের করে নেয়। চারুলতার খুচরো পয়সার জন্য ভাতটা ভাঙতে মন চাইল না। একটা ব্যাগে তার পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখে ওটাকে খাটের তলায় লুকিয়ে রাখল। ছোট বৌমার শান্তিনিকেতন থেকে আনা উপহার দেওয়া বাহারি একটা লম্বা হাত ব্যাগের ভিতর একটা ছোট্ট ব্যাগে কিছু টাকা পয়সা রেখে বাকি টাকাটা শাড়ির ভাঁজে বড় ব্যাগটায় রেখে দিল। এরপরের কাজ হলো দুটো চিঠি লিখে রাখা, একটা ছেলে বৌমাদের উদ্দেশ্যে আর একটা নাতি নাতনির উদ্দেশ্যে। সে চলে যাওয়ার পর ছেলেদের আতান্তরে ফেলার তার একদমই ইচ্ছে নেই। চারুলতা রাত 9টার মধ্যে খই মিষ্টি দুধ কলা খেয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রাতে ঘুমানোর আগে গল্পের বই পড়া তার ছেলেবেলার অভ্যেস। শরৎচন্দ্রের দেবদাস বইটা অনেক দিনের পড়া হলেও বইটা আবারও পড়তে শুরু করেছিল। বইটার পেজ মার্ক সরিয়ে দুপাতা পড়ে মন বসল না। তার চিঠি দুটো লিখে রাখাই যাক। প্রথম চিঠিটা লিখল বড় ছেলের নামে, সবাইকে উদ্দেশ্য করে। স্নেহের বড় খোকা, কাল তোর ওই প্রাইভেসির কথাটা আমাকে বড্ড ভাবিয়েছে। সবার প্রাইভেসির যখন দরকার তখন আমারই বা নয় কেন? বিশেষ করে আমার যখন বিকল্প একটা ব্যবস্থা আছে। আমি কিছুদিনের জন্য একবার তোদের ছোট মাসির বাড়ি যাচ্ছি। বাড়িটা এক সময় আমার বাপের বাড়ি থাকলেও বাবা ছোটদিকে ওটা লিখে দেওয়ার পর বর্তমানে বাড়িটা আমার ছোটদির বাড়ি। আমি প্রাইভেসি ব্যাপারটার সঙ্গে এ যাবৎকাল অভ্যস্ত ছিলাম না। নিজের সংসারে কখনো নিজেকে পরাধীন মনে হয়নি। তাই হাতে কলমে একবার প্রাইভেসি ব্যাপারটা উপলব্ধি করতে চাইছি। তোরা আমাকে নিয়ে অযথা চিন্তা করে ওখানে ছুটে যাস না। ওখানে সুন্দরী আর সনাতন ঠাকুর বলে স্বামী স্ত্রী দুজন কেয়ারটেকার আছে। তারাই আমাকে সাহায্য করবে। ওখানে কিছুদিন থাকার পর বাড়ির ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমি নিজে না ডাকলে তোরা কেউ ওখানে যাবি না। বাড়ির ল্যান্ড ফোনের নাম্বারটা আমার মুখস্থ আছে। গ্রামে যদি ফোনের কোনো বুথ থাকে তাহলে ফোন করব। তোদের ওপর কোনো রাগ অভিমান করে আমি যাচ্ছি না। আমি চিরকালের জন্যও যাচ্ছি না। ইতি তোদের মা। নাতি নাতনিদের মধ্যে বড় নাতি রনি আর বড় নাতনি রিমলিকে লিখল, আমার দুই দাদু ভাই আর দুই দিদি ভাইকে বলছি, আমি কিছুদিনের জন্য এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তাই তোদের জন্য একটা সুখবর দিয়ে যাচ্ছি। আমার লক্ষ্মীর ভারখানা আমার ঠাকুরের সিংহাসনের মাথায় এতদিন রেখে দিতাম। আর আমি এটাও জানতাম রনি আকাচাপ কাপড়ে ওই সিংহাসনের মাথা থেকে ঝাঁটার কাঠি দিয়ে সুযোগ পেলেই পয়সা বের করে নিত আর রিমলি পাহারাদারের কাজ করত। একদিন ধরা পড়ে বলেছিলি, ঠাম্মা, আমি মাথায় গঙ্গা জল ছিটিয়ে ভাড়ে হাত দিয়েছি, আর কোনো দিন দেব না। আমি মনে মনে মুচকি হেসেছিলাম এই ভেবে। আমি আর ছোটদি ছোটবেলায় ঠিক ওভাবেই আমার মায়ের লক্ষ্মীর ভার থেকে পয়সা বের করতাম। বাবার পকেট থেকেও পয়সা চুরি করতাম। তখন 1 পয়সা 2 পয়সা 1 আনা 2 আনার যুগ ছিল। তাছাড়াও আকাচা কাপড়ে মায়ের আচার চুরি নারকেল নাড়ু চুরি করেই খেতাম। যাকগে,
এবার আমি ওই ভাতটা আমার খাটের পাশের টেবিলের ওপর রেখে গেলাম। এবার থেকে অল্প স্বল্প পয়সা ঝাঁটার কাঠি দিয়ে বের করে নিস, কিন্তু খবরদার ভাতটা ভাঙবি না। ওটা আমার শাশুড়ি মার ভার, আর পয়সা দিয়ে যা কিনবি 4 ভাই বোনে ভাগ করে খাবি, আর সবাই খুব লক্ষ্মী হয়ে থাকবি। ইতি, তোদের ঠাম্মা। যাক, চিঠি লেখা থেকে গোছগাছ পর্ব তো সারা হলো, তবু মনটা কেমন কিন্তু কিন্তু করছে। শুধুমাত্র স্বপ্নের কথা বিশ্বাস করে ভুল করছে না তো? কাল দুপুর 2-2:30 বের হলে বাসে সাইথিয়া যেতে যেতে প্রায় 2.5 ঘন্টা, তারপর বাস পাল্টে তাদের গ্রামে যেতে যেতে 1 ঘন্টা তো লাগবেই। পাক্কা 6 বছর আগে তার শেষ সর্দির বাড়ি যাওয়া, তখনও গ্রামে সবে ইলেকট্রিকের খুঁটি বসেছে। এতদিনে কি ইলেকট্রিকের আলো আসবে? তাকে প্রয়োজনীয় আরও কয়েকটা জিনিস নিতে হবে, আর আজ রাতেই নিতে হবে। একটা খইয়ের প্যাকেট, কিছুটা গুঁড়ো দুধ, চিড়ে ছোট কৌটোতে একটু চিনি, 1 বোতল জল, আর অতি অবশ্যই একটা টর্চ। মোমবাতি আর দেশলাই নিলে ভালো হতো, কিন্তু মোমবাতি দেশলাই থাকলেও খোঁজাখুঁজির ব্যাপার আছে। আপাতত তার নিজের টর্চ নিলেই কাজ চলবে। পরদিন না হয় ওখানে গিয়ে যা যা প্রয়োজন কিনবে। সেই মতো সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে কিছুটা বড় ব্যাগে, কিছুটা ছোট ব্যাগে রাখলো। পরদিন সকালে উঠে স্নান পুজো সেরে যথারীতি চা খেয়ে গুছিয়ে সবজি কেটে দিল। বেলা 10টায় মিষ্টি শরবত খেয়ে দরজাটা ভেজিয়ে গোছানো জিনিসগুলো আর একবার চেক করে নিল। ওখানে পৌঁছে সেরকম দেখলে না হয় কারোর বাড়িতে গিয়ে দিন 7 থেকে আসবে। তার বাবার মৃত্যুর পরও ডাক্তার হিসেবে এখনও গ্রামের 5 জন মানুষ বাবার নাম করে। দুপুরে খেতে বসে দেখলো তাকে পোলাও, আলু পটলের ডালনা, বেগুন ভাজা, গোল গোল করে পোস্ত ছড়ানো আলু ভাজা, ঘন মুগের ডাল, একটা 5 তরকারি আর চাটনি সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। চারুলতা বলল, আজ হঠাৎ এত খাতির কেন বড় বৌমা? একবারে ভোজের খাবার সাজিয়ে দিয়েছ, তা এটা কি শুধু আমার জন্য না সবার জন্য? ছোট বৌমা বলল, আপনার জন্যই করেছি মা। কেন মা, আপনাকে তো আজ প্রথম দিচ্ছি না। আমাদের আজ ইলিশ মাছের কটা পদ হয়েছে, কিছুটা পোলাও থাকলো, ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরে খাবে। চারুলতা বলল, বেশ বেশ, তরকারি, ভাজাভুজি আর পোলাও কিছুটা তুলে রাখো মা, এখন ভরপেট খেলে আমার অসুবিধে হয়, তোমরাও খেয়ে নাও। 2 বৌমা দোতলায় নিজের নিজের ঘরে চলে যাওয়ার পর চারুলতা খানিকক্ষণ অপেক্ষা করে টুকটুক করে বাড়ি থেকে বেরোলো। কোলাপসিবল গেটে বাইরে থেকে তালা দিয়ে চাবিটা গেটের ফাঁক দিয়ে ফেলে দিল। একটা রিক্সা করে বাসস্ট্যান্ডে এসে সাঁইথিয়াগামী প্রায় ফাঁকা একটা বাসে জানালার পাশের একটা সিটে বসে পড়ল। বসার পরেও মনে হলো ঝোঁকের মাথায় চলে আসাটা কি ঠিক হলো? আবার নিজের মনেই বলল, একদম ঠিক করেছি। বাড়িটা যদি সত্যি সর্দি থাকে লিখে দিয়ে থাকে, তাহলে বছরের বেশি সময়টা সে এখানেই থাকবে। কিন্তু এই বিজ্ঞানের যুগে স্বপ্ন বা অলৌকিক কিছু কি বিশ্বাসযোগ্য? নিজেই উত্তর দিল, বিশ্বাসযোগ্য নাই বা হলো, তাতেই বা কি এলো গেল। গ্রামে তাকে 7 দিন 10 দিন খাতির করে থাকতে দেওয়ার অনেক লোক আছে। চারুলতার গ্রামের বাসস্ট্যান্ডে যখন সে পৌঁছালো তখন সন্ধ্যা 6:30-7টা হবে। এই কবছরে বাসস্ট্যান্ডের আমূল পরিবর্তন হয়ে গেছে। রাস্তার দুপাশে নানা ধরনের ছোট বড় দোকানপাট বসেছে। কমলা বস্ত্রালয় আর অন্নপূর্ণা বস্ত্রালয়ের হোর্ডিং দুটো চোখে পড়ছে। বাস স্ট্যান্ডের গায়ে একটা বড় মিষ্টির দোকান, দোকানের নাম অভয় মিষ্টান্ন ভাণ্ডার। চারুলতা অবাক হয়ে ভাবল, তাদের গ্রামের ময়রা পাড়ার অভয়দা নিজের বাড়ির বারান্দায় ছোট একটা জিলিপি মন্ডা বাতাসা কদমার দোকান থেকে এখানে এত বড় একটা দোকান খুলেছে। কাছে গিয়ে দেখলো অভয়দাই তো মনে হচ্ছে। বলল, অভয়দা, তুমি তো দেখছি মস্ত দোকান দিয়েছো, এখনো চেহারাখানা তো দিব্যি আছে গো। বসে থাকা লোকটা বলল, আজ্ঞে, আমি অভয়ের ছেলে বিজয়, বাবা 3 বছর হলো গত হয়েছে, দোকানটা বাবার নামেই করেছি। আপনি তো চারু পিসি, অনেক আগে দেখলেও চিনতে পেরেছি। চারুলতা বলল, তুই তো একেবারে বাপের কার্বন কপি রে, বেশ বড় দোকান করেছিস তো, তা পাড়ার দোকানটা কি উঠিয়ে দিয়েছিস? বিজয় বলল, সে তো কবেই উঠিয়ে দিয়েছি, ভাঙাচোরা বাড়িটা ভেঙে নতুন দোতলা বাড়িও করেছি। চারুলতা বলল, বাহ, বেশ উন্নতি করেছিস তো, আমাকে 4টে রসগোল্লা দে দেখি, আর বোতলের জল থাকলে 1 বোতল জল দে। বিজয় একটা ভারী রসগোল্লা প্যাক করে দিয়ে বলল, এটার দাম নিতে পারবো না পিসি। আচ্ছা, আপনি কি হেম পিসির বাড়ি যাবেন? কিন্তু ও বাড়িতে তো শুনেছি। চারুলতা বলল, কি শুনেছিস? না, বাড়িটা তো বহুদিন ধরে খালি পড়ে আছে,
আপনি আজ রাতটা আমাদের বাড়িতেই থাকতে পারেন। চারুলতা বলল, আমি তো একটা রাতের জন্য আসিনি বাবা। বিজয় বলল, ওটা তো কথার কথা বললাম, থাকুন না যতদিন খুশি। ও বাড়িতে কেউ থাকে না বলছিস? বিজয় বলল, তাই তো শুনেছিলাম। বেশ, একবার গিয়ে তো দেখি। সেরকম হলে না হয় তোদের বাড়িতেই থাকবো। আর ব্যবসার জায়গায় খাতির করতে নেই, তোর বাড়ি গেলে বরং পেট ভরে মিষ্টি খাওয়াস। এখন এই জিনিসপত্রগুলো একটু পৌঁছে দিতে পারবি? রিক্সা নেই। আছে তো, আপনি একটু বসুন, আমার দোকানের একটু চা অন্তত খান, টাকা লাগবে না। চারুলতা হেসে বলল, বললি ওই যথেষ্ট। আমি বাড়ি ছাড়া কোথাও বসে কিছু খাই না বাবা। হ্যাঁ রে, বাড়ি কি তালা বন্ধ আছে? চাবিটা কার কাছে আছে জানিস? বিজয় বলল, সদর দরজা তো সবসময় ভেজানো থাকেই শুনেছি। সেই জন্যই তো বলছি আপনার ওখানে থাকার দরকার নেই। বাড়িটার নাম খারাপ রটে গেছে, আর রটার যথেষ্ট কারণও আছে। সন্ধ্যের পর ও বাড়ির ত্রিসীমানায় কেউ যায় না। চারুলতা বলল, বাড়িটায় ভূতটুত আছে বলছিস? বিজয় বলল, রাম 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 রাম, এই ভর সন্ধ্যায় তেনাদের নাম মুখে আনবেন না। চারুলতা বলল, বেশ, তাই না হয় নাই আনলাম, কিন্তু একবার তো যাবই। সেরকম বুঝলে তোদের বাড়ি না হয় যাব। আমি কিন্তু আপনাকে ওই বাড়ি থেকে আনতে যেতে পারবো না। ভাবিস না, আমি নিজেই চলে যাব। রিক্সা করে বাড়ির দরজায় এসে দেখলো সত্যি দরজাটা ভেজানো। ভেজানো দরজা খুলে বাঁধানো উঠোনটা দেখে চোখ জুড়িয়ে গেল। সে শেষবার এসে মাটির উঠোন দেখেছিল, তাহলে ছর্দি পরে কলতলা উঠোন সব পাকা করেছে। কিন্তু বাড়িতে তো কেউই নেই। একবার জোরে জোরে ডাকলো, সুন্দরী, সনাতন, তোমরা কোথায়? কোনো সাড়া শব্দ নেই। তাহলে সত্যিই কেউ নেই। তার বোঝা উচিত ছিল, স্বপ্নে বলা কথা কি সত্যি হয়, নাকি স্বপ্ন কখনো সত্যি হয়। গরমের সময় বলে একটু নিভু নিভু দিনের আলো ছিল। সেই আলোতে চারুলতা দেখল রান্নাঘরটা ইটের গাঁথনি দেওয়া, আর মাথাটা নতুন করে খড় দিয়ে ছাওয়া। শেষবার এসেও সে দেখেছে রান্নাঘর পুরো মাটির গাঁথনি, মেঝেটাও মাটির। রান্নাঘর সংলগ্ন চওড়া বারান্দাটার মাঝে পাকা আগেই ছিল। এক কোণে ন্যাড়া চৌকিটাও ঠিক জায়গায় আছে। বারান্দার মাথার ওপর একটা চওড়া কাঠের মাচার ওপরে আখ পেশানো প্রচুর ছিবড়ে আর ঝোলানো আকশিটাও ঠিক জায়গায় আছে। ওই ছিবড়ে জ্বালানি হিসাবে সবার ঘরে ঘরেই থাকে। চারুলতা টর্চ জেলে শোয়ার ঘর সংলগ্ন চওড়া বারান্দায় 3 ধাপ সিঁড়ি পেরিয়ে এসে উঠল। কিন্তু এরপরও তার জন্য আরো অনেক কিছু বিস্ময় অপেক্ষা করছিল। চারুলতা 3 ধাপ সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে চোখ সওয়া আলোতে দেখল বারান্দার দেওয়ালে একটা সুইচ বোর্ড। সুইচ টিপতেই গোটা বারান্দাটা আলোয় ঝলমল করে উঠল। চারুলতা যখন শেষবার এসেছিল তখনও ইলেকট্রিক আলো ছিল না। ছর্দি কি সেই জন্যই স্বপ্নে বলেছিল এখানে থাকা আর তার কোনো অসুবিধে হবে না? কিন্তু ছর্দির ঘরটা খোলা কেন? এই ঘরেই তো ছর্দির সর্বস্ব থাকতো। এই ঘরটাও যে খোলা থাকবে সেটা সে ভাবতেই পারেনি। বাড়ির সদর ঘরে বরাবর একটা গোটানো বিছানা আর 4খানা কাঠের চেয়ার ছাড়া কিছু থাকতো না। চারুলতা ভেবেছিল একটা রাত ওই চৌকিতে নিজের একটা শাড়ি বিছিয়ে শুয়ে পড়বে, সকালে যা হয় ব্যবস্থা করবে। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকেই সুইচ বোর্ড নজরে পড়ল। সুইচ টিপতেই ঘরটাও ঝলমলে আলোয় ভরে গেল। ঘরের আসবাব যেমন ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছিল ঠিক তেমনই আছে। ঘরের দেওয়াল ঘেঁষে একটা কারুকাজ করা বিরাট খাট, পাকানো কাঠের মোটা 4টে খাটের ছত্রি। খাটের মাথার ওপর একটা ফ্যান ঝুলছে। ঘরের একধারে লোহার বড় সিন্দুকে মস্ত তালা ঝুলছে। তার পাশেই একটা আয়না বসানো কাঠের আলমারি। এই আলমারিটার গায়ের আয়নাটা ছর্দির করা, আর একটা খালি আলনা। খাটের পাশে বিছানার ধার ঘেঁষে একটা কাঠের টেবিল। চারুলতা সিন্দুকে তালা দেখে একটু নিশ্চিন্ত হলো। ঘরের এক কোণে একটা নিচু দরজা, ওটা দিয়ে রাত বিরেতে দোতলার সঙ্গে যোগাযোগ করা হতো। দোতলায় ওঠার আলাদা সিঁড়ি আছে, ওটা ভিতর থেকে বন্ধ করলেই এই ঘরের সঙ্গে যোগাযোগ হয়ে যেত। বর্দি আর ছর্দি ওপরে ঘুমাতো। সে এই খাটে বাবা মার সঙ্গে বড় হওয়া পর্যন্ত অনেক দিন ঘুমিয়েছে। কিন্তু এই ঘরে ঢোকার একটা আরেক নিচু দরজাটা ছাড়া আর তো কোনো দরজা ছিল না। তাহলে আর একটা দরজা কেন? চারুলতা ভেজানো দরজাটা খুলতেই চমকে গেল। এটা তো ঘর সংলগ্ন বাথরুম। 1 ধাপ উঁচুতে পায়খানার প্যান আছে। এটাও কি ছর্দি পরে করেছে? উঠোনের এক পাশে তাদের পুরনো বাথরুমটা এখনও আছে। সেখানে একটা বাঁধানো চৌবাচ্চাতে জল ভরা থাকতো।
ওখানেই তারা বরাবর চৌবাচ্চার তোলা জলে স্নান করত। শোয়ার ঘরে লাগোয়া এই নতুন বাথরুমে দুটো পরিষ্কার বড় বালতি আর মগ উপুর করা, আর একটা মাঝারি মগ বালতি পায়খানার পাশে রাখা। গোটা বাথরুমটা ঝকঝকে পরিষ্কার। এত সব পরিষ্কার পরিচ্ছন্ন কে করলো? সুন্দরী সনাতন। ওরা কি কাজ করে বাড়ি চলে যায়? তাই যদি হয় তাহলে ছর্দির ঘরটা খোলা রাখবে কেন? সবটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। যাকগে, যা হবার হোক। চারুলতা চটপট কল পাম্প করে বালতিগুলো ভরে ফেলল। ব্যাগ থেকে শাড়ি সাবান বের করে গা ধুয়ে নিল। খাটেও বেশ পরিষ্কার নরম চাদরে টান টান করে বিছানা পাতা। সাদা ঝালর দেওয়া দুটো মাথার বালিশ একটা পাশ বালিশ দিয়ে যত্ন করে গোছানো। পায়ের তলে একটা চাদর, কিন্তু এগুলো কবেকার পাতা? দেখে তো মনে হচ্ছে টাটকা পাতা। চারুলতার মনে একটু খটকা লাগলেও তার একটুও ভয় করছে না। ব্যাপারটা আপাত দৃষ্টিতে অলৌকিক মনে হলো, মন মানতে চাইছে না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। ব্যাগে খই, গুঁড়ো দুধ, চিনি সব আছে, কিন্তু খাবে কিসে? একবার রান্নাঘরে দেখে এলে হতো। বড্ড কুড়েমি লাগছে। ছর্দি স্বপ্নে বলেছিল সুন্দরী আর সনাতন ঠাকুর নাকি তার কোনো অসুবিধেই হতে দেবে না, কিন্তু ওদের তো টিকিটিও দেখতে পাচ্ছে না। দূর, স্বপ্নের কথা কি সত্যি হয়? সেও যেমন বিশ্বাস করলো। যাগ্গে, মিষ্টি চারটে খেয়ে নিলেই রাত কেটে যাবে, কাল সকালেই দেখা যাবে। মিষ্টি আর জল খেয়ে বুঝলো তার সত্যিই বড্ড খিদে পেয়েছিল। দরজাটা বন্ধ করে একটা কাঁচা শাড়ি দিয়ে চাদর বিছানাটা ঢেকে শুয়ে পড়ল। বালিশে মাথা রাখতেই ঘুমে চোখ জড়িয়ে গেল। গভীর ঘুমের মধ্যে আবার ছর্দির গলা পেল। কি রে চারু, সব ঠিকঠাক আছে তো? বলেছিলাম না তোর সুখ স্বাচ্ছন্দ্যের কোনো ত্রুটি হবে না। শুধু শুধু মিষ্টি খেয়ে রাত কাটাচ্ছিস। একটু ভারী খাবার না খেলে গায়ে শক্তি পাবে কি করে? রান্নাঘরে তো সব বাসনপত্র গোছানোই ছিল। যাক, এবার কাজের কথাটা শোন। তুই কাল সকালে উঠে আগে ভাগিদার নগেনের বাড়ি যাবি। ওর কাছে 5 বছরের ফসলের হিসাব বুঝে নিবি। ওরা অবশ্য এই বাড়িটার পিছনে কিছু খরচ করেছে। বাপ বেটায় আমার দেখাশোনাও করেছে। তুই কথা বলে যা বিবেচনা হয় করিস, না হয় কমসে কম যা দেয় নিস। এই সিন্ধুকে কিছু কাঁসা পেতলের বাসন আছে। তোর নামে বাড়ি জমির দলিল আছে। এছাড়াও 20,000 করে 40,000-এর সঞ্চয়ের কাগজ আছে। পোস্ট অফিস থেকেই করেছিলাম। ওরা বলেছিল 5.5 বছরে ডাবল হবে। ওগুলোর সময় বুঝলে ভাঙিয়ে নিস। আর ফসল বেচা 50,000 টাকা আছে। ভেবেছিলাম আরও 40,000 টাকার সঞ্চয়ের কাগজ কিনবো, সেটা আর হয়ে ওঠেনি। আর আমার শ্বশুর বাড়িতে সব সময় পড়া বাবার দেওয়া একজোড়া অমৃতপাকের বালা, একটা 1.5 ভরির বিছে হার আর কানের একজোড়া মাকড়ি আছে। বাবা তো গা ভরা গয়না দান সামগ্রী দিয়ে বিয়ে দিয়েছিল। সেসব ওরা কিছু দেয়নি, শুধু ওইটুকুই নিয়ে আসতে পেরেছিলাম। এই সব কিছু সিন্ধুকের একেবারে তলায় আমার থান কাপড় দিয়ে মোড়ানো আছে। সিন্ধুকের চাবি দোতলার তোলা ডাই করা বিছানার নিচে আছে, একটু খুঁজলেই পেয়ে যাবি। আর একটা কথা, কাঠের আলমারিতে কিছু সংসার খরচের টাকা রেখেছিলাম, কতটা মনে নেই। সব বুঝলি তো? যা বলছি তার এক বর্ণ কথাও মিথ্যে নয়। চারুলতা বারবার করে বলতে চাইছিল তোর সুন্দরী আর সনাতন ঠাকুরের থাকার কথা ছিল, তারা কোথায়? তোর কোনো কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এই কথাগুলো কিছুতেই মুখ দিয়ে উচ্চারণ করতেই পারল না। উপরন্তু একটা লাঠি টোকার জোর আওয়াজে গো গো আওয়াজ করে ঘুমটা ভেঙে গেল। ধড়মড় করে বিছানায় উঠে বসে বড় আলোটা জ্বেলে দিল। তখনও লাঠির আওয়াজ কানে আসছিল। তারপর আস্তে আস্তে আওয়াজটা ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল। চারুলতা খুব ছোট থেকেই সাহসী। ভূত প্রেত বা অলৌকিক কিছু বিশ্বাস করে না। একমাত্র মানুষ ছাড়া কাউকেই ও ভয় পায় না। সে ঢকঢক করে জল খেয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকলো। না, আওয়াজটা আর আসছে না। দরজাটা আরেকবার দেখে নিল, আবার শুয়ে পড়ল। 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়েও গেল। সকাল 6টায় ঘুম ভাঙল। চারুলতা প্রথমটা বুঝতে পারল না সে কোথায় আছে। তারপর সব মনে পড়ল। বাড়িতে দেখা স্বপ্নের মতো গত রাতের স্বপ্নটাও বড় জীবন্ত। দীর্ঘদিনের অভ্যেস মতো চারুলতা মুখ ধুয়ে তোলা জলে স্নান সেরে বেরিয়ে এলো। ঘরের এদিক ওদিক চেয়ে ছর্দির সিংহাসনটা খুঁজতে লাগলো। সিংহাসনটা নির্দিষ্ট জায়গাতেই একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু সিংহাসনে ছর্দির পিতলের বালগোপালের মূর্তিটা নেই। তার চিরদুঃখী ছর্দি এই বালগোপালকে নিজের সন্তানের মতো পুজো করতো, নামাতো, খাওয়াতো, সাজাতো।
হয়তো শেষ দিকে শরীর অশক্ত হওয়াতে কোনো ঠাকুরের থানে রেখে এসেছিল। চারুলতা মনে মনে ইষ্ট দেবতাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলো। এই সময় সে বাড়িতে কাঁসার গ্লাসে চা খেত। ব্যাগে তো চিনি আছে, শুধু চা পাতা থাকলে লিকার চা খাওয়া যেত। আবারও একবার সুন্দরী বলে গলা তুলে ডাকলো, না, কোনো সাড়া শব্দ নেই। পায়ে পায়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘর ঢোকার আগে চওড়া চাতালে জানালার নিচে একটা কাঠের আর একটা আঁচের উনুনটা তার চেনা। শুধু গোবর মাটি দিয়ে উনুন দুটো লেপা আছে। রান্নাঘরের তারের জালি দেওয়া আলমারিটাও একই আছে, শুধু মেঝেটা কাঁচা ছিল, পাকা করা হয়েছে। আর বাসন রাখা সিমেন্টের একটা তাক করা হয়েছে। চারুলতা আলমারিটা খুলল। নিচের তাকে একটা কাদা উঁচু ছর্দির ভাত খাওয়া পাথরের থালা, 4টে পাথরের বাটি, একটা বড় খোড়া আর একটা পাথরের গ্লাস রাখা, আর একটা তাকে রান্না আর চা করার সাজ সরঞ্জাম। ওপরের তাকে অনেক কৌটো বাউটা। চারুলতা কৌটো ঘাঁটতে ঘাঁটতে অনেক ফাঁকা কৌটোর মধ্যে একটাতে চা পাতা আর একটাতে চিনি আর একটা ছোট কৌটোতে একটা দেশলাই পেয়ে গেল। চা পাতার গন্ধ শুকে দেখলো বেশ টাটকা, চিনিটাও টাটকা। যা বাবা, এগুলো এখানে কে রাখলো? সত্যি ভূত টুত নয় তো? ভূত হলেও বেশ পরোপকারী ভূত। যে রাখবে রাখুক, আপাতত একটু লিকার চা খাওয়া চা। আকশি দিয়ে কিছু ছিবড়ে পেরে চায়ের বাসনটা আর পাথরের গ্লাসটা ধুয়ে উনুন ধরিয়ে চা বসিয়ে দিল। পাথরের গ্লাসে চাটা ঢালতেই ভুর ভুর করে গন্ধ ছড়াতে লাগলো। চৌকিতে বসে আয়েশ করে চাটা খেয়ে ভাবলো, একবার নগেনদার বাড়ি যাওয়াই যাক। আজ আর ভাত জুটবে বলে মনে হয় না। ব্যাগে চিড়া গুঁড়ো দুধ আছে, চিনি আছে, খেয়ে নেবে। ওখান থেকে ঘুরে এসে না হয় ছর্দির কথা মতো চাবি খুঁজবে। নগেনদার বাড়ি তার বহুবার যাওয়া। ভেজানো দরজা ঠেলে চারুলতা ভিতরে ঢুকে একটা 11 বছরের ছেলেকে সামনে দেখে বলল, নগেনদা বাড়িতে আছে? ছেলেটি বাবা তোমায় ডাকছে বলে ছুটে বাড়ি দিয়ে চলে গেল। কে ডাকছে বলে একটা বছর 35-36 বছরের ছেলে চারুলতাকে দেখে বলল, হেমা পিসি মারা যাওয়ার পরের বছরই বাবা মারা যায়। আমি নগেনের ছেলে হরেন। আমি এখন হেম পিসির সব জমি ভাগে করি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, এই চৌকিতে বসুন। হরেন বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন, এই চৌকিতে বসুন, একটু চা খান। হেম পিসি কিন্তু আমাদের বাড়িতে চা খেতেন। চারুলতা বলল, সে তো আমিও ছোটবেলায় এই বাড়িতে পান্তা ভাত, গরম ভাত, তালের বড়া, শীতের সময় পুলি পিঠে কত কি খেতাম। কাঁচা কাপড়ে চা করলে খাবো না কেন? কিন্তু আমি এইমাত্র চা করে খেয়ে এলাম। হরেন বলল, তাহলে রান্নাঘরে চা চিনি খুঁজে পেয়েছিলাম, ওগুলো আমি রেখে এসেছিলাম। হেমপিসি সব সময় বলতেন আপনি নাকি যে কোনো সময় এসে 2-4 মাস এখানে থাকবেন, আর এরপর নাকি মাঝে মাঝেই থাকবেন। আমি এই বছরে চা চিনি 4-5 দিন অন্তর পাল্টে পাল্টে রেখে আসতাম। আগে চাল ডাল সবজি মশলাপাতি রেখে আসতাম, ইদানিং আর রাখি না। সময়টা তো কম দিন হলো না। আমার বউ এসব করতাম বলে বড্ড খ্যাচখ্যাচ করতো। চারুলতা বলল, তোকে অনেক ছোটতে 2-4 বার দেখেছি, এখন তো দেখছি তুই ছেলে পিলের বাবা হয়ে গেছিস। তোর সঙ্গে আমার কিছু দরকার আছে। হরেন বলল, তার আগে বলুন তো আপনি এত সকালে কোথা থেকে এলেন? চারুলতা বলল, কেন, ছর্দির বাড়ি থেকে। আমি তো গতকাল সন্ধ্যের পরেই এসেছি। নিশ্চয়ই সদর দরজা ভেজানো ছিল। হেমপিসির শোবার ঘর তালা বন্ধ ছিল। চারুলতা বলল, না, ওটাও ভেজানো ছিল। হরেন বলল, আশ্চর্য ব্যাপার তো, ও ঘরে তো আমি নিজে হাতেই তালা লাগিয়ে এসেছিলাম। চারুলতা বলল, আমারও প্রথমটায় একটু খটকা লেগেছিল। হরেন বলল, শুধুই খটকা? আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ওই বাড়িতে আপনি একা রাত কাটালেন কি করে? গা ছমছম করেনি? আমি আগে বাড়িঘর পরিষ্কার করিয়ে সদরেও তালা দিতাম, কিন্তু ওই তালা গায়েব হয়ে যেত, কখনো তালাটা মাটিতে পড়ে থাকতো। সেই থেকে সদর দরজাটা ভেজানোই থাকতো। কিন্তু এতদিন ধরে হেমপিসির ঘরের তালা নিয়ে কোনো গণ্ডগোল হয়নি। না, ব্যাপারটা আমার কিন্তু একদম সুবিধার ঠেকছে না। চারুলতা বলল, আমার কিন্তু এখনো পর্যন্ত কিছু অসুবিধা ঠেকছে না। অবশ্য রান্নাঘরে টাটকা চা চিনি দেখে ব্যাপারটা একটু অলৌকিক মনে হয়েছিল, কিন্তু এখন তো ওটা ভূতের কাজ নয়, সেটা ক্লিয়ার হয়ে গেল। শুনুন চারুপিসি, আপনার ওই বাড়িতে থাকতে হলে দিন মানেই থাকুন, রাতে আমাদের বাড়িতেই থাকবেন, আপনার অসুবিধে হবে না। আমার বাড়িতেও ইলেকট্রিকের আলো পাখা আছে। 2 বছর হলো টিনের চালা পাল্টে পাকা ছাদ করেছি। দোতলায় 3 খোপ ঘর, বারান্দা, বাথরুম সব করেছি। চারুলতা বলল,
তাহলে তুই বলছিস দিন মানে আলো থাকে বলে ভয় নেই, শুধু রাতেই ভয়? কিন্তু রাতেও তো ইলেকট্রিক আলো থাকে। দেখুন, এসব ব্যাপার নিয়ে একদম হাসি ঠাট্টা করবেন না। বেশ, হাসি ঠাট্টা করব না, কিন্তু হরেন, আমার একদম গা ছমছম করেনি। আমি ওই বাড়িতেই থাকবো। এবার আমার দরকারি কথাটা শোন। হরেন বলল, আমি আপনার দরকারি কথাটা জানি চারু পিসি। আপনি 5 বছরের ফসলের হিসাব চাইতে এসেছেন, কিন্তু সেই হিসাব তো আমি দিতে পারবো না। হেম পিসির মৃত্যুর 2 মাস আগেই বাক্স বন্ধ হয়ে গিয়েছিল, ডান হাতটা অকেজো হয়ে গিয়েছিল। আপনার ঠিকানা বা ফোনের নাম্বার দিতে পারেনি। আমার বাবার কাছে ঠিকানা ছিল, সেটাও খুঁজে পাইনি। পরে আমি সেভাবে আর চেষ্টাও করিনি। তবে আমরা হেমপিসির সেবা যত্নে ত্রুটি করিনি। আমার বউ তার গু মুত পর্যন্ত পরিষ্কার করেছে। একটা বামুনের মেয়ে ঠিক করে দিয়েছিলাম, সেই তার রান্না করা তাকে খাইয়ে দেওয়া করতো। তবে শেষের দিকে দুধ ফলের রস ছাড়া কিছু খেতে পারতো না। শহর থেকে ডাক্তার এনে তার চিকিৎসাও করেছিলাম। অবশ্য টাকা পয়সা হেমপিসি দিয়েছিল। হেমপিসির ফসল বেচা কিছু টাকা আমার কাছে ছিল, ওটা থেকেই খরচ করেছিলাম। আচ্ছা, আপনি এতদিন পরে কেন এলেন? হেমপিসির মৃত্যুর আগে বা পরে তো আসতে পারতেন। দেখুন, হেমপিসির মৃত্যু 2 বছর পরেও যদি আসতেন, তাহলেও না হয় কথা ছিল। আজ এত বছর পরে হিসাব দেওয়াটা আমার কাছে চাপের হয়ে যাবে। চারুলতা বলল, না না, রকম সংসারের কাজে আশা হয়ে ওঠেনি। সেই সময় আমার স্বামীও শয্যাশায়ী ছিল। তবে সত্যির সঙ্গে আমার যোগাযোগ ছিল। তার মৃত্যুর খবরটা আমি অনেক পরেই জেনেছিলাম। শুনেছিলাম ছর্দির এক ভাসুরপো তার শ্রাদ্ধ শান্তি মুখাগ্নি করেছিল। হরেন বলল, সেটুকু তো করতেই হতো। ওরা হেম পিসির সর্বস্ব তো আগেই নিয়ে নিয়েছিল। মাছের তেলে মাছ ভেজেছে। তাছাড়াও আর একটা উদ্দেশ্য তো ছিলই। চারুলতা বলল, আসলে আমি ঠিক এই কারণেই এতদিন আসিনি। তবু ছর্দির জন্য কেমন করে মনটা করে উঠল। ভাবলাম, বাড়িটা যদি বেহাত হয়ে যায় তাহলে তোদের কাছে না হয় গ্রামের কারো বাড়িতে 2-4 দিন থেকেই চলে আসব। তবু জন্মভূমি আর জন্মভিটে তো একবার দর্শন করা হবে। তুই ভাবিস না হরেন, আমি কয়েকদিন ওই বাড়িতেই থাকবো। হরেন বলল, ও বাড়িতে চা চিনি ছাড়া তো কিছু নেই। আপনি এ বেলাটা স্বপ্নাকে এখানেই 4টি খান, তারপর আমি সব বাজারপত্র সব গুছিয়ে করে দেব। ভাবিস না, আমি টাকা পয়সা তেমন না আনলেও ব্যাগে শুকনো খাবার এনেছি, ওটা দিয়ে এই বেলাটা চালিয়ে নেব। হরেন বলল, এটা কোনো কাজের কথা হলো? দেখুন, আপনি হেমপিসির মায়ের পেটের একমাত্র বোন। আপনার প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। আপনি বরং একটু চা শরবত খান। একান্তই যদি এখানে থাকতে না চান তাহলে একটা ব্যবস্থা তো করতেই হবে। চারুলতা বলল, তোর সঙ্গে আমার তো এখনো কথাই শেষ হয়নি হরেন। আবার কি কথা? ঠিক আছে, কি বলবেন বলুন। হরেন বলল, বলুন চারুপেশি। তার আগে আমিও একটা কথা বলছি। ফসলের হিসেব দিতে না পারলেও আমি অধর্মের কাজ করিনি। এই তো মাস 6 আগে হেমপিসির রান্নাঘরটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। তখন আমি পাকা গাঁথনি দিয়ে মেঝে পাকা করে নতুন খড়ের ছাউনি দিয়ে রান্নাঘরটা একবারে মজবুত করে দিলাম। তার বছর 2 আগে ঝড়ে বাড়ির বারান্দাটা করগেট টিনটা উড়ে গিয়ে একেবারে ওপাড়ার প্রাইমারি স্কুলের মাঠে গিয়ে দুমড়ে মুচড়ে পড়ে গেছিল। আমি নতুন করগেট টিন দিয়ে নতুন করে আবার ছাইয়ে দিয়েছি। এসবে খরচটা তো কম হয়নি। তারপরেও নতুন 2টো পাইপ দিয়ে টিউবওয়েলটাও ঠিক করেছি। এখন বাগদি বউকে টাকা দিয়ে মাসে 3-4 বার দাঁড়িয়ে থেকে ঘরদোর পরিষ্কার করাই। টিউবওয়েলটাও ভালো থাকবে বলে আমার ছেলেটা 3-4 দিন অন্তর কল টিপে জল তুলে উঠোনে ঢেলে দিয়ে আসে। ঘর লাগোয়া বাথরুম আর উঠোনটা পাকা করেছিল হেমপিসি। মৃত্যুর 4 মাস আগে ইলেকট্রিক লাইনও হেমপিসিরই করা। চারুলতা বলল, এসবের হিসেব তো বেশ মনে রেখেছিস বাবা। মানছি তুই ধর্মের মুখ চেয়ে অনেক কিছুই করেছিস। বছরে কত ফসল হতো আর বিক্রি করেই বা ছর্দিকে কত টাকা দিতিস আমি জানি না। যতক্ষণ না জানতে পারছি এই বাড়ি জমির মালিকানা আমার, ততক্ষণ কোনো হিসেব চাওয়ার অধিকার আমার নেই। আচ্ছা, একটা কথা বলতো, ছর্দির এই বাড়ির জমি কি ছর্দি আমাকে লিখে দিয়ে গেছে? হরেন বলল, আপনি জানেন না, সব তো আপনার নামে হেমপিসি দলিল করে দানপত্র করে দিয়েছে। আমার বাবার গায়ের কজন মুরব্বীও সাক্ষী ছিল। হেমপিসির একজন ভাসুরপোতো শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর দখল নিতেও এসেছিল। তখন আমরাই রুখে দাঁড়িয়ে বলেছিলাম, হেমপিসি তার বাড়ির সম্পত্তি সব চারুপিসিকে দিয়ে গেছে। তার সাক্ষী আমার বাবা আর গায়ের 5 জন। কথাটা শুনে আচ্ছা আমিও দেখে নেব বলে সেই যে চলে গেল, আর একবারও ফিরে আসেনি। কিন্তু দলিল কোথায় আছে জানি না, কিন্তু এই বিষয় সম্পত্তি যে আপনার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই কো।
চারুলতা বলল, ছর্দি অবশ্য বেঁচে থাকতে আমাকে অনেকবার বলেছিল আমার যা কিছু থাকবে ভবিষ্যতে সব তোকেই লিখে দিয়ে যাব। আসলে এই সব কিছুতেই তো বাবার দেওয়া, এতে আমার শ্বশুরবাড়ির লোকের কোনো অধিকার নেই। ছর্দি বাবাকে বারবার বলেছিল তাকে এই বাড়ির সম্পত্তি জীবন সত্ত্ব করে দিয়ে মালিকানা আমাকে করে দিতে, কিন্তু বাবা রাজি হয়নি, কারণ সেটা হলে কোনো রকম বিপদে ছর্দির জমি বিক্রি করার কোনো অধিকার থাকবে না। ছর্দি তার ভাসুরপোর কথাও আমাকে খুব বলতো, সে তার নিয়মিত খোঁজখবর নিত, কখনো খালি হাতে আসতো না। তাই আমার ধারণা ছিল ছর্দির ভাসুরপো নিশ্চয়ই ছর্দিকে তুতিয়ে ভাতিয়ে সব কিছু লিখে নিয়েছে। কিন্তু তুই বলছিস আমাকেই লিখে দিয়েছে। ছর্দির যা কিছু সব তো ওই সিন্ধুকেই থাকে, আর সিন্ধুকের চাবিটা বাড়িতেই আছে সেটা আমি জানি, শুধু একটু খুঁজতে হবে। হরেন বলল, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? চারুলতা বলল, কি কথা? হরেন বলল, প্রথম কথা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না হেমপিসির ঘরটা খোলা ছিল। ওই সিন্ধুকে নাকি রাশি রাশি সোনাদানা টাকা পয়সা আছে এরকম একটা রটনা গায়ের লোকের আছে। সত্যি কিনা জানি না, কিন্তু হেমপিসির মৃত্যুর পর একবার বড় রকমের ডাকাতি হয়েছিল, ওই ঘরের তালাও ভেঙেছিল, কিন্তু সিন্ধুকের তালা ভাঙতে গিয়ে নাকি শূন্য থেকে ডাকাতরা ঘন ঘন লাঠির বাড়ি খেয়ে বাবারে মারে বলে ডাকাতরা দুধদার করে ছুটে পালিয়েছিল। সেই থেকে ডাকাত তো দূরের কথা, একটা ছিচকে চোরও বাড়িতে ঢোকে না। সবাই বলে হেম ঠাকুরন ওই বাড়িতে লাঠি ঠুকে ঠুকে পাহারা দেয়। আচ্ছা, সত্যি হেমপিসির ঘরে তালা ছিল না? চারুলতা বলল, সত্যিই ছিল না। তোমার ভয় করেনি? বলেই জিভ কেটে বলল, ভুল হয়ে গেল, আপনার ভয় করেনি? চারুলতা হেসে বলল, তুমিটাই থাক, না ভয় করবে কেন? আমিও তো লাঠি ঠোকার আওয়াজ স্পষ্ট শুনেছি, যদিও রাত গভীর হলে আশেপাশের বাড়ি থেকে সামান্য আজও বড় রকমের আওয়াজ বলেই মনে হয়। তর্কের খাতিরে যদি ধরেই নিই ওটা যদি ছর্দির লাঠি ঠোকার আওয়াজ, তাহলে নিজের দিদিকে কেউ ভয় করে? তোমার দেখছি হেমপিসির মতোই সাহস। মৃত্যুর 4 বছর আগেও হেমপিসির লম্বা চুলগুলো কেটে একেবারে কদম ছাড় চুল করেছিল, সেটা জানতে? চারুলতা বলল, সেটা জানানোর মতো ঘটনা নয় বলেই ছর্দি বলেনি। হরেন বলল, জানো, নাপিতটা প্রথমে অত চুল কাটতেই চাইছিল না। হেমপিসি এক ধমক দিতেই সুরসুর করে কেটে দিল। হেমপিসিকে সবাই ভয় করত, ভয় করার মতোই চেহারাখানা ছিল। অমন বেটা ছেলের মতো উঁচু পুরু চেহারায়, মাথায় কদম ছাড় চুলে, একটা পাকা বাঁশের লাঠি হাতে যখন পাড়া ঘুরে বেড়াতো কিংবা নিজের জমির তদারকিতে যেত, তখন পাড়ার ছোট ছোট ছেলেপুলেরা ভয় ছুটে বাড়ি ঢুকে যেত। পাড়ার বকাটে ছোড়াগুলো কেমন ভয় সিটিয়ে থাকতো। তবে হেমপিসি মানুষ হিসাবে খুব দয়ালু ছিল। অভাবে বা মেয়ের বিয়ের জন্য কেউ হাত পেতে দাঁড়ালে কাউকে ফিরিয়ে দিত না। কিন্তু চারুপিসি, একটা প্রশ্ন তো থেকেই গেল, সিন্ধুকের চাবিটা যে বাড়িতেই আছে সেটা তুমি জানলে কি করে? চারুলতা একটু থতমত খেয়ে বলল, চাবিটা যে বাড়িতেই থাকবে এটা একটু বুদ্ধি থাকলেই তো সবাই বলবে। চাবিটা কি মৃত্যুর পর ছর্দির সঙ্গে নিয়ে গিয়েছিল? না, তা কি করে যাবে? কিন্তু ওই ঘরে থাকলে ডাকাতরা তো ঘরের তালা ভেঙে আগে চাবিটাই খুঁজতো, কারণ সিন্ধুকের তালা ভাঙাটা খুব সহজ কাজ ছিল না। খোঁজেনি যে, সেটা কি করে জানলি? খুঁজে পায়নি বলেই তো তালা ভাঙতে গিয়েছিল। তুই তো বললি ওরা যে সেই সিন্ধুকের তালা ভাঙতে গিয়েছিল, অমনি তাদের গায়ে মাথায় শূন্য থেকে এলো পাথারি লাঠির ঘা পড়ছিল। হরেন বলল, তা বটে, তোমার যুক্তিও ফেলে দেবার মতো নয়। তবে কিনা এটাও রটনা কিনা তাই বা কে জানে, কিন্তু ডাকাতিটা সত্যি ছিল, কারণ পরদিন ওই ঘরের তালাটা ভাঙা ছিল আর ঘরটা লণ্ডভণ্ড হয়েছিল। তাহলে তুমি বলছো চাবি বাড়িতেই আছে, খুঁজলেই পাবে? চারুলতা বলল, সেটা নিশ্চিত করে কি করে বলি? না পেলে কামারশালা লোক থেকে লোক এনে সবার সামনে তালাটা ভাঙতে হবে। সিন্দুক না খুললে তো আমি জমির বাড়ির দলিল পাবো না, রাশি রাশি ধনরত্ন টাকা পয়সাও পাবো না। আচ্ছা, এই যে রাশি রাশি ধনরত্ন টাকা পয়সার কথাটা কি তুইও বিশ্বাস করিস? আমার বাবা হোমিওপ্যাথি ডাক্তারি করে আর বিঘে 6 জমি নিয়ে কি করে রাশি রাশি ধন রত্ন টাকা পয়সা রেখে যাবেন? হরেন বলল, ওসব কি এক পুরুষের সঞ্চয় হয় গো, কয়েক পুরুষের সঞ্চয় জিনিস, তাই নাকি? তা সেটা তার মেয়েরা জানবে না? হরেন বলল, এইসব গুপ্ত জিনিস কেউ কাউকে কখনো প্রকাশ করে, সে যতই নিজের পেটের ছেলে মেয়ে হোক। চারুলতা মুচকি হেসে বলল, তাও তো বটে। বেশ, চাবিটা খুঁজে তো পাবোই, তখন না হয় দেখা যাবে। ভয় নেই, ভাবছি তোকে সঙ্গে নিয়ে খুঁজবো, না হলে তোরাই আবার রটাবি আমি চাবি খুলে সব আগে থেকেই লুকিয়ে রেখেছি। অনেক গল্প হলো, এবার দরকারি কথাটা শুনতো।
হরেন বলল, বলো কি বলবে। তোর 5 বছরের ফসলের হিসেব আমি নেব না, কিন্তু তার বিনিময়ে এই দিন 15 মতো আমার বাজার মুদি সব কিনে আমাকে দিয়ে আসবি। সেটার জন্য কোনো টাকা পাবি না। হরেন বলল, এ আর বেশি কথা কি? সারা জীবন তোমাদের নুন খেয়েছি, এটুকু করতে পারবো না? 10 দিন কেন, তুমি বললে 2 মাস খরচ করব। চারুলতা বলল, খরচটা খুব কম মনে করিস না। কামিনী ভোগ আতপ থেকে সবজি, দুধ, ঘি, ফল, মিষ্টি, খই, মুদির বাজার সবটা করবি। বাজার থেকে একটা কেরোসিন স্টোভ আর 5 লিটার কেরোসিন তেল আনবি। ওটার দাম না হয় আমি দিয়ে দেব। আর দিন 15 ছাড়া করার দরকার নেই, শুধু আমার বাজার হাটটা করার টাকা দেব, করে দিবি। তোর ঘরের দুধ 500 করে নেব, টাকা দিয়েই নেব। অনেকটা বেলা হলো, এবার তোর বউকে বল দেখি কাঁচা কাপড়ে আমাকে লেবু দিয়ে চিনি দিয়ে 1 গ্লাস শরবত করে দিতে। কাঁসার গ্লাসে দিতে বলিস। আর একটা কথা, কাল সকাল থেকে বাগদি বউকে বলিস আমার বাসি কাজটা করে দেবে। এখানে আমার ভালো লাগলে 2 মাস এখানেই থাকবো, তারপর মাঝে মাঝে এসে থাকবো। আর ধনরত্ন পেয়ে গেলে এই খরচটাও তোকে দিয়ে দেবো। হরেন বলল, বেশ, আমি বউকে বলছি কাঁচা কাপড়ে তোমাকে শরবত করে দিতে। তুমি শরবত খেয়ে বাড়ি যাও, আমি ততক্ষণে বাজার যাওয়ার পথে বাগদি বউকে বলে রাখছি। হরেনের বউ শরবত আর কাঁসার রেকাবিতে 2টো সন্দেশ হাতে নিয়ে বলল, পিসিমা, আমি চান করে শরবত করেছি। চারুলতা বলল, কতক্ষণ হলো এসেছি, তোমার দেখা নেই কেন? তোমার ছেলে পুলে কটা? 2টো ছেলে আর ছোটটা মেয়ে। বাসি কাজ ছেড়ে চান করতে দেরি হয়ে গেল। আপনি এখানেই 2টো সপ্পাকে খেয়ে নিলেই পারতেন, আমি সব জোগাড় যন্ত্র করে দিতাম। চারুলতা বলল, আমি মাঝে মাঝে তোমার কাছে বেড়াতে আসব। আচ্ছা, তোমরা এখনো পদ্মদিঘিতে চান করতে যাও? যাই তো, আজ বাড়িতেই চান করেছি, ও বেলায় যাব। চারুলতা বলল, আমিও তোমার সঙ্গে একদিন তোমাদের চান করা গল্প করা দেখতে যাব। আজ উঠছি গো, তুমি কাজকর্ম সারো। বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই হরেন ছেলেকে সঙ্গে করে বাজার নিয়ে হাজির। ছেলের হাতে কেরোসিন স্টোভ আর 5 লিটার কেরোসিন তেল। হরেন সব বাজার নামিয়ে দিয়ে বলল, চারু পিসি, মুদির বাজার একটু বেশি করেই এনেছি। সবজি 2 দিনের মতো করেছি। আমি প্রতিদিন সকালে এসে খোঁজ নেব, যা যা দরকার এনে দেব। ঘিটা তোমার বৌমার ঘরে করা। আর 500 দুধ এনেছি। চারুলতা বলল, তুই তো দেখছি গোটা বাজার তুলে এনেছিস। কচি ছেলেটাকে দিয়ে এত ভারী জিনিস কেউ আনায়? হরেন বলল, চাষার ঘরের ছেলে হয়ে এটুকু আনতে পারবে না? তা আমার নাতির নাম কি? ছেলেটা বলল, আমার নাম নবীনচন্দ্র ঘোষ, আমি ক্লাস 8-এ পড়ি। আর আমার ভাইয়ের নাম অতীনচন্দ্র ঘোষ, আর বোনের নাম অপর্ণা ঘোষ। চারুলতা বলল, বাহ, নামগুলো তো খাসা। হরেন বলল, আমরা এবার আসি গো, ছেলেটার স্কুলে আর আমার মাঠে যাবার সময় হয়ে এলো। তোমাদের আশীর্বাদে বাবার রেখে যাওয়া জমি আরও বিঘে দিনে আমি বাড়িয়েছি। চারুলতা বলল, বাহ, বেশ বেশ, তুই তো বেশ বিষয়ী ছেলে রে। ও, একটা কথা বলছিলাম, আচ্ছা এখানে ফোনের কোনো বুথ আছে? বাস স্ট্যান্ডে আছে। তাহলে বিকেলে একবার বাড়িতে ফোন করব। একটু দাঁড়া, স্টোভ আর তেলের দাম নিয়ে যা। হরেন বলল, কি যে বলো, ওটার দাম আমি নিতে পারবো না। ঠিক আছে, দামটা পরেই না হয় দেব। তুই বরং কাল মঙ্গলবার বাদ দিয়ে পরশু বুধবার একবার সময় নিয়ে সকালের দিকে একবার আসতে পারবি? হরেন বলল, কেন বলো তো? বাহ, ভুলে গেলি, আমি তো তোকে নিয়েই চাবিটা খুঁজবো। তুমি বললেই আসবো, তাহলে তাই আসিস। ওরা বেরিয়ে যেতেই একটা অল্প বয়সী বউ বাড়ি ঢুকে বার দরজাটা বন্ধ করে দিল। চারুলতা বলল, তুমি কি আজ থেকে কাজ করবে? আজ আসার কিন্তু দরকার ছিল না, তাই এসেছো যখন তখন সবজিগুলো একটু ধুয়ে রাখো, আর রান্নাঘরের কৌটো বাটা বাসনপত্র যা আছে সব ধুয়ে রাখো, আর পারলে উঠোনটাও ধুয়ে দাও। চারুলতা বউটাকে বলল, তোমার পিছনে ওটাকে? আচ্ছা, তুমি মাঝে মাঝে এই বাড়িঘর পরিষ্কার করতে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বউটা বলল, আজ্ঞে মা ঠাকুরন, আমি সুন্দরী, আর ও আমার স্বামী। ও, বুঝেছি, তাহলে তুমি সুন্দরী আর ওর তোমার স্বামী সনাতন। কিন্তু কাল থেকে তোমাদের দর্শন নেই কেন? সুন্দরী বলল, আজ্ঞে বড় মা ঠাকুরনের সেরকমই হুকুম ছিল। চারুলতা বলল, বড় মা ঠাকুরন মানে আমার ছর্দির হুকুম ছিল? তা হুকুমটা কি ছর্দি সশরীরে দিয়েছিল না স্বপ্নে দিয়েছিল? ধুতি ফতুয়া পড়া সনাতন বলল, আগে সেরকমই বটে, আরও একটা হুকুম ছিল। কি শুনি? আমাদের কথা কাউকে আপনি বলবেন না, আর আপনার বাড়িতে কেউ এলে আমরা কারোর সামনে যাব না। চারুলতা বলল, এ আবার কি রকম কথা? বেশ, তোমার যদি এখানেই থাকতে, তাহলে হরেন লোক দিয়েই বাড়িঘর পরিষ্কার করাতো কেন? তখনও কি তোমরা তাদের সামনে আসতে না?
সুন্দরী বলল, না, আমাদের সঙ্গে কখনো দেখা হতো না। তাহলে সারাদিন তোমরা কি করতে? সনাতন বলল, হরেন তো মাসে একবার বাগদি বউকে দিয়ে ঘরদোর পরিষ্কার করাতো। আমরা প্রতিদিন পরিষ্কার করে বাড়িঘর ঝকঝকে করে রাখতাম, কিন্তু সারাদিন তো আমরা থাকতাম না। চারুলতা বলল, কিন্তু কাল সকাল থেকে কাজ করার জন্য আমি তো লোক ঠিক করেছি। তোমরা বরং যে কাজগুলো বললাম করে দিয়ে চলে যাও। এত লুকোছাপা করে আমি তোমাদের রাখতে পারবো না। সুন্দরী বলল, সে করুক না, আরও তো অনেক কাজ থাকবে। আর এই লুকোছাপা করার কথাটা তো আপনার দিদিরই হুকুম। আসলে আমরা এই গায়ে এক ঘরে ছিলাম, তাই বড় মা ঠাকুরও নেই আদেশ দিয়েছেন। আমি বরং রান্নাঘর ধুয়ে মুছে তরকারি ধুয়ে রেখে আপনার রান্নার জোগাড় করে দিচ্ছি। চারুলতা বলল, জোগাড় করে দিচ্ছি মানে? রান্না তো তুমিই করবে। সেরকমই তো ছর্দি বলেছিল, মানে স্বপ্নে বলেছিল। সুন্দরী বলল, না, সেটা পারবো না। বড় মা ঠাকুরনও সপাকেই খেতেন। আসলে আমার স্বামী বাগদিপাড়ার পুরুত ছিল। ওদের বিয়ে, মুখে ভাত, শ্রাদ্ধ শান্তির কাজ সবটাই আমার স্বামীই করত। সেই জন্য গায়ের লোক বামুন বলে আমাদের মানতই না। এই কথাটা আপনাকে বলতে বড় মা ঠাকুরও নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু আমি বা না বলে অধম্যের কাজ করি কি করে বলুন তো? চারুলতা বলল, বলেই বা কোন ধর্মের কাজটা করলে শুনি? আমি ওসব সংস্কার মানি না। আমার বাড়িতে অবশ্য বৌমারা আমার রান্নাবান্না করেই দিত। ছর্দি দেখছি মেঘের আড়াল থেকে বেশ হুকুমদারি চালাচ্ছে। বেশ, তাই হবে। তাহলে তুমি বরং স্টোভে তেল ভরে দাও। আজ চালে ডালে একটা খিচুড়ি আর বেগুন ভাজা করে নিচ্ছি। কিন্তু তোমরা যদি গায়ে এক ঘরে ছিলে, তাহলে এ বাড়িতে ছর্দি তোমাদের রেখেছিল কেন? আর কেনই বা এক ঘরে ছিলে? সুন্দরী বলল, সে অনেক বৃত্তান্ত, একদিন সময় করেই বলবো। আমি বলি কি, আপনি রান্নাবান্না যা করবেন ঘুঁটে আর আখের ছিবড়ে দিয়ে করুন। স্টোভে বরং চা এটা সেটা করবেন, আমি হাতের কাছে সব গুছিয়ে দেব। চারুলতা বলল, আচ্ছা, তোমরা কি খাবে? আমি তো দুটো পেট চালাতে পারবো না। তার চেয়ে তোমরা একটু গোছগাছ করে দিয়ে চলে যাও। তোমরা বরং আমার হুকুমটা ছর্দিকে জানিয়ে দিও। তোমাদের আর এখানে থাকতে হবে না, আর কিছু করতেও হবে না। সনাতন বলল, বড় মা ঠাকুরনের সেরকম হুকুম নেই। আমরা তার হুকুম অমান্য করতে পারবো না। তিনি আমাদের কাছে সাক্ষাৎ দেবতা ছিলেন। আমাদের জন্য ভাবতে হবে না। আমরা ভাত খাই বেলা 3টে। আপনার সব কাজ কর্ম সারা হলে বাড়ি চলে যাব। আবার বেলা 4টের দিকে এসে রাতে আপনার খাওয়া দাওয়া পর্যন্তই থাকবো। চারুলতা বলল, তবে যে ছর্দি বলেছিল তোমাদের মাথা গোজার চালখানা ভেঙে পড়েছে বলে তোমরা এই বাড়িতে আশ্রয় নিয়েছিলে, তারপর থেকে এখনো এই বাড়িতেই নাকি থাকো? সনাতন বলল, সে এক সময় নিয়েছিলাম বটে, ছিলামও বেশ কয়েক বছর। তখন আমাদের খাওয়ার খরচ সবটা তিনিই দিতেন। আবার পুজো পার্বণে নতুন ধুতি শাড়িও দিতেন। বড় মা ঠাকুরনের দয়ার শরীর, তিনি বছর পর আবার নিজের টাকা খরচ করে একটা ঘর চালাও তুলে দিয়েছিলেন। তেনার মৃত্যুর পর আমরা এই বাড়িতে আর থাকি না। ওই একবার এসে দুজন মিলে ঘরদোর পরিষ্কার করে দিয়ে চলে যাই। আপনি আসতে পারেন বলে তেনার আদেশেই এসেছি। আপনি চাইলে আপনি যতদিন এখানে থাকবেন, রাতে থাকতে বললে না হয় থাকবো। চারুলতা বলল, সে আমি ভেবে দেখবো বাছা। সুন্দরী ততক্ষণে চটপটের হাতে রান্নাঘর চাতাল সব মুছে কৌটো বাউটা ধুয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলেছে। একটা ঝকঝকে করে মাজা পিতলের বালতিতে রান্নার জল ভরে রেখেছে। সনাতনও একটু পরে বাথরুমে 2 বালতি জল ভরে রেখে এলো। উঠোনটা জল দিয়ে ধুয়ে স্টোভে তেল ভরে পড়িয়ে রেডি করেই রাখলো। চারুলতাকে নিজের বাড়িতে তরকারি কাটা ছাড়া তেমন কোনো কাজই করতে হতো না। এখানে আজ বহুদিন পর তাকে নিজে রান্না করতে হচ্ছে, কিন্তু তার খারাপ কিছু লাগছে না। সুন্দরী বেগুন আর চাকা চাকা করে আলু কেটে ধুয়ে রেখেছে। চারুলতা পরিমাণ মতো মুগ ডাল ভেজে জলে ভিজিয়ে রাখলো। বেগুন আলু ভেজে রেখে খিচুড়ি বসিয়ে দিল। সৌজন্যের খাতিরে একবার সুন্দরীকে বলল, তোমরা না হয় আজ এখানেই খেয়ে নাও। সুন্দরী বলল, গন্ধ চালের খিচুড়ি বা ভাত আমরা খাই না মা ঠাকুরন। ঘরে মাছের টক করা আছে, বাড়ি গিয়ে একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দেব। আপনি দুধটুকু একবারে ফুটিয়ে জলের আলমারিতে রেখে দিন। আমি চাল ডাল ঘি আর সব মশলাপাতি কৌটোয় কৌটোয় ভরে রাখছি। চারুলতা বলল, চাল কি কৌটোতে ধরবে? আপনার খাটের তলায় বাক্সের মধ্যে আরও কৌটো আছে। চালটা একটা হাঁড়িতে রাখবো। রান্নার জল রাখা পিতলের বালতিটাও খাটের তলায় ছিল। আরও বাড়তি বাসনপত্রও আছে। বহুদিন পর ছর্দির পাথরের থালায় নিজের হাতে রান্না করা খিচুড়ি গাওয়া ঘি দিয়ে খেতে চারুলতার মুখে যেন অমৃতের মতো মনে হলো।
খাওয়া শেষ হলে হঠাৎ করে তার মনে পড়ল সিন্ধুকের চাবির কথা। ছর্দির স্বপ্নে বলা সব কথা যখন হুবহু মিলে যাচ্ছে, তখন বাকিগুলোও নিশ্চয়ই মিলে যাবে। সুন্দরী আর সনাতনকে সঙ্গে নিয়ে চাবিটা একবার খুঁজলে হয়, পরে না হয় হরেনকে সঙ্গে নিয়ে ওটা খোঁজার নাটক করবে। আদতেই চাবিটা পাবে কিনা সেটাও তো সন্দেহের। সবই তো স্বপ্নের ওপর ভরসা। কিন্তু হরেন আর সুন্দরী কতখানি বিশ্বাসযোগ্য? ছর্দির কথা যদি ঠিক হয় তাহলে খুব কম তো কিছু নেই। অবশ্য ছর্দির কথা এরা দুজনেই খুব বিশ্বাসী। যাকগে, যা হবে দেখা যাবে। চাবিটা ওদের সাহায্যেই খোঁজা যাক। সুন্দরীকে বলল, সুন্দরী, তোমার বাসন মাজা হয়ে গেলে একবার দোতলায় কোঠায় আমার সঙ্গে এসো। সনাতন বলল, চলুন, আমি যাচ্ছি। চারুলতা বুঝলে সনাতন, ছর্দি বলেছে ডাই করে তোলা বিছানার তলায় সিন্ধুকের চাবি আছে। একটু খুঁজতে হবে। চাবিটা পেলে আমার সুবিধা হবে। আমার কাছে টাকা পয়সা তো বেশি নেই। হরেন অবশ্য জমির ফসল বাবদ 15 দিন চালিয়ে দেবে বলেছে। বাকি টাকা আর দিন 15 চলবে। তোমরা এত কাজ করছো, তোমাদেরও তো কিছু টাকা দিতে হবে। সনাতন এক হাত জিভ কেটে বলল, ছি ছি, মা ঠাকুরন, আমাদের টাকার দরকার নেই। বড় মা ঠাকুরন আমাদের মাসোহারার পাকা বন্দোবস্তও করে গেছেন। আর হরেনের তো উচিত আপনি 2-4 মাস থাকলেও সব খরচ তার দেওয়ার। সে শালা কি কম খচ্চর? বড় মা ঠাকুরনের ফসল বেচা টাকা মেরে নিজের বাড়ির টিন পাল্টে বাড়ির পাকা ছাদ, পাকা মেঝে সব করে নিল। চারুলতা, আহা, অমন করে বলতেনি, সে তো এই বাড়িতেও খরচ করেছে। তারপর এত বছর ধরে আমার ছর্দির পাশে থেকেছে, বাড়িটা দেখভালও করেছে। সে না হয় 1 বছরের ফসলের টাকায় করেছে। বড় মা ঠাকুরনের জমি তো 3 ফসলি সোনার জমি। যাকগে, যা করেছে করেছে। এখন এসব কিছু আমার কিনা সেটার প্রমাণ তো এখনো পাইনি। আর প্রমাণ পেলেও ভাববো এখন থেকে সব কিছুর মালিকানা না হয় আমার। পিছনের হিসেব দেখার দরকার নেই। একটু পরে সুন্দরীও চলে এলো। সনাতন একটা একটা করে লেপ, তোষক, কাঁথা, বালিশ সব ঝেড়ে ঝেড়ে দেখতে দেখতে শেষে একটা কাঁথার ভাঁজে চাবিটা পাওয়া গেল। সনাতন বলল, মা ঠাকুরন, এবার আপনি একটু বিশ্রাম করুন। চারুলতা বলল, এবার চাবিটা যেখানে ছিল সেখানেই রেখে দাও। সুন্দরী বলল, আপনি সিন্ধুক খুলবেন না? না, এখন খুলব না। ছর্দির স্বপ্নে বলা কথাগুলো সত্যি কিনা সেটা পরীক্ষা করলাম। পরশু হরেন আসবে। আমি চাই হরেন নিজেই চাবিটা খুঁজুক। সেদিন বাড়িতে কয়েকজনকে ডাকবো, ওদের সামনেই আমি সিন্ধুকটা খুলব। তোমরা তো আবার কারোর সামনে বেরোবে না বলেছ। সুন্দরী বলল, এত বড় বাড়িতেও কোথাও একটা জায়গায় থাকবো, না হলে একটু বেলা করেই আসবো। চারুলতা বলল, সেটাই ভালো। তোমরা বরং পরশু বেলা 11টার পর এসো। আর আজ বিকেলে আমি একবার বাস স্ট্যান্ডে ফোনের বুথে যাব। ছেলে বৌমাদের পৌঁছানোর খবরটা জানাতে হবে। সনাতন বলল, আপনি একা যেতে পারবেন? বেশ পারবো, এই তো সামান্য রাস্তা। আরে বাবা, এটা তো আমার বাপের বাড়ি। অনেক কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে জায়গাটা তো একই আছে। সুন্দরী বলল, আমি বলছিলাম কি, চাবিটা আজ আপনার নিজের কাছেই রাখুন। হরেন তো পরশু আসবে, আপনি কাল রাতে চাবিটা বরং এখানেই রেখে দেবেন। সনাতন বলল, আচ্ছা, ও শালাকে সঙ্গে নিয়ে চাবি খোঁজার মিছিমিছি নাটকটা করার দরকারটা কি আপনার? সিন্ধুকে যা আছে আপনার, এই বাড়ি জমি আপনার। তাহলে এই হরেন বেটাকে এত কৈফিয়ত দেওয়ার দরকারটা কি? ও শালা মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বললে কি হবে? বেটা পাক্কা একটা শেয়ানা ঘাঘু। চারুলতা বলল, দরকার আছে সনাতন। গায়ের লোকের ধারণা ওই সিন্ধুকে অনেক সোনাদানা টাকা পয়সা আছে। সেটা সত্যি কিনা সবার জানা দরকার। একবার তো ডাকাতিও হয়েছিল, তোমরা জানো না? সুন্দরী বলল, সিন্ধুকে কি আছে না আছে আমরা কি করে জানবো মা? তাই যাই থাকুক, সব তো আপনার। আপনার ন্যায্য পাওনা জিনিসে গায়ের 5 জনের এত মাথা ব্যথা থাকবেই বা কেন? হ্যাঁ, ডাকাতি হয়েছিল বটে, কিন্তু তারা একটা ছুঁচো নিতে পারেনি। আসলে এই সিন্ধুকটার ওপর গায়ের অনেকেরই নজর, কিন্তু তারা তো জানে না বড় মা ঠাকুরও নিজের জিনিস নিজেই আগলান। তিনি বেঁচে থাকতেই মানুষ তাকে জমের মতো ডরাতো। চারুলতা বলল, সে না হয় বেঁচে থাকতে ডরাতো, কিন্তু মৃত্যুর পর কি করে ডরাবে? সুন্দরী বলল, সে তারাই জানে। আর জানে বলেই তো সন্ধ্যের পর এই বাড়ির ত্রিসীমানায় কেউ আসে না। এবার তাহলে আমরা আসছি মা, আমি দরজাটা ভেজিয়ে দিয়ে যাচ্ছি। দরজা ভিতর থেকে বন্ধ করার দরকার নেই। আর চাবি টাকা যা আছে সেটা বরং সঙ্গে নিয়ে বাস স্ট্যান্ডে যাবেন।